বিদ্যুৎ নিয়ে ভুগছে মানুষ। কথায় কথায় লোডশেডিং, শিল্পোৎপাদন ভুগছে ভয়াবহভাবে। গ্যাস, সেটা দেশীয় উৎস হোক আর আমদানি করা এলএনজি হোক, সংকট সেখানেও। তাহলে উপায়? সরকার বলছে কয়লা। কয়লার প্রশ্ন এলেই এর সঙ্গে জুড়িগাড়ি হয়ে আসে বিতর্ক, আর এই বিতর্কের কেন্দ্রে আছে কয়লা উত্তোলনের পদ্ধতি। উন্মুক্ত নাকি ভূগর্ভস্থ, কোনটি? উন্মুক্তের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন, কিন্তু কেন? এই সবই থাকছে চর্চার আজকের আয়োজনে। বাংলাদেশে কয়লা একটা সম্ভাবনা, কিন্তু যখনই উত্তোলনে প্রশ্ন আসে কয়লা একটা সংকটও বটে। কেন? একটু পেছনে ফেরা যাক। 2006 সালের 26 আগস্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলার প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। স্লোগান ছিল একটাই, উন্মুক্ত না, রপ্তানি না, বিদেশি না। বিক্ষুব্ধ জনতার কর্মসূচিতে সেদিন পুলিশ ও তৎকালীন বিডিআর গুলি চালালে প্রাণ হারান 3 আন্দোলনকর্মী, আহত হন 2 শতাধিক। ফলাফল, এশিয়া এনার্জিকে বিদায় নিতে হয়েছিল ফুলবাড়ি থেকে, এবং বাংলাদেশের কোনো স্থানেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না এমন অঙ্গীকার সহ 6 দফা চুক্তিতে তখনকার মতো আন্দোলনের সমাপ্তি ঘটে। 2 দশক পর সেই ফুলবাড়ির মাটির নিচে থাকা কয়লা তুলতে আবার উদ্যোগ নিচ্ছে সরকার, এবারও ক্ষমতায় বিএনপি। সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ফুলবাড়ি সহ অন্যান্য স্থানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ইঙ্গিত দেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আবারও কি রক্তাক্ত হতে চলেছে ফুলবাড়ি, নাকি বদলেছে প্রেক্ষাপট? দেশের কয়লাভিত্তিক 60টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 7,000 মেগাওয়াটের বেশি, কিন্তু বড়পুকুরিয়া বাদে বাকি 6টি কেন্দ্র চালাতে প্রতি বছর প্রায় 20 মিলিয়ন টন কয়লা আমদানি করতে হয়। এতে গত অর্থ বছরে খরচ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরুর ভাষ্যমতে আগামী 2-3 সপ্তাহের মধ্যে সরকার একটি পূর্ণাঙ্গ জ্বালানি নীতি প্রকাশ করবে, যেখানে 10 বছর মেয়াদী কয়লা উত্তোলনে পরিকল্পনাও থাকবে। কয়লা উত্তোলন পরিকল্পনার কথা যখন এলোই, তখন শুধু আর ফুলবাড়ি কেন, দেশের অন্য কয়লা খনিগুলোর দিকেও তো তাকাতে হবে। দেশে থাকা কয়লা খনিগুলোর মধ্যে একমাত্র বড়পুকুরিয়া উৎপাদনে রয়েছে। বাকি খনিগুলোর মধ্যে খালাসপীর, জামালগঞ্জ, দিঘিপাড়া ও ফুলবাড়ি থেকে কোনো উৎপাদনই হয় না। এর মধ্যে মজুদ বিবেচনায় সবচেয়ে বড় খনি জয়পুরহাটের জামালগঞ্জ, যেখানে মজুতের পরিমাণ 1,000 থেকে 5,500 মিলিয়ন টন। দিনাজপুরের দিঘিপাড়ার মজুত 706 থেকে 1400 মিলিয়ন টন। ফুলবাড়ির মজুত 572 মিলিয়ন টন এবং উৎপাদনে থাকা বড়পুকুরিয়ার মজুত 390 মিলিয়ন টন। আর রংপুরের খালাসপীরের মজুতের পরিমাণ 143 থেকে 550 মিলিয়ন টন। কয়লা উত্তোলন পরিকল্পনা সহ একটি পূর্ণাঙ্গ জ্বালানি নীতি পেলে দেশের জ্বালানি সংকটের সমাধান হবে, বাড়বে বৈদেশিক মুদ্রার সঞ্চয়। তা সত্ত্বেও কেন এত আপত্তি? আপত্তিটি কয়লা উত্তোলন নিয়ে নয়, এর পদ্ধতি নিয়ে। আলোচনায় থাকা উন্মুক্ত পদ্ধতি বা ওপেন পিট মাইনিং নিয়েই মূল আপত্তি। কয়লা উত্তোলনের 2টি পদ্ধতি রয়েছে, একটি ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড এবং অন্যটি উন্মুক্ত বা ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের মাটির উপরের স্তর সরিয়ে সরাসরি কয়লা তোলা হয়। এই পদ্ধতির প্রধান সুবিধা হলো এই প্রক্রিয়ায় মোট মজুতের প্রায় 90% পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব, যেখানে ভূগর্ভস্থ পদ্ধতিতে মাত্র 10 থেকে 30% কয়লা তোলা যায়। এছাড়া ওপেন পিট মাইনিংয়ে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং প্রযুক্তিগতভাবেও সহজ এটি। অর্থাৎ একই পরিমাণ মজুত থেকে উন্মুক্ত পদ্ধতিতে অপেক্ষাকৃত কম খরচে কয়েক গুণ বেশি কয়লা পাওয়া সম্ভব, যা স্বল্প সময়ে জ্বালানি সংকট মোকাবিলার ক্ষেত্রে একটা বড় কারণ হিসেবে সামনে আনা হচ্ছে। কিন্তু এর অসুবিধাগুলো, ওপেন পিট মাইনিংয়ে মাটির ওপরের স্তর সরিয়ে ফেলা হয়, অনেকটা ঢাকনা খুলে ভেতরে থাকা নানা জিনিস অপসারণ করে কয়লার স্তরটিতে পৌঁছানো হয়। খনিমুখটি অনেক বড় হওয়ায় বিপুল এলাকা অধিগ্রহণ করতে হয়।
মাটির নিচে থাকা কয়লা পর্যন্ত পৌঁছাতে গিয়ে বিপুল পরিমাণ পানি অপসারণ করতে হয়। এই অপসারিত পানি আবার খনির আশপাশের এলাকাকে প্লাবিত করতে পারে, বিদ্যমান বিভিন্ন জলাশয়ে ছড়াতে পারে দূষণ। অন্যদিকে ভূগর্ভস্থ পদ্ধতিতে খনিমুখ থাকে ছোট, সুড়ঙ্গ করে মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করা হয়, ফলে মাটির ওপরের কাঠামোয় বড় কোনো বদলের প্রয়োজন হয় না। এক্ষেত্রে পাল্টা যুক্তি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টানা হয়, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যেসব দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় সেখানে প্রধানত খনির অবস্থান লোকালয় থেকে দূরে, ফলে এদের পরিবেশগত এবং সামাজিক প্রভাব তুলনামূলকভাবে কম। ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে কি হতো আসলে? 2006 সালে এশিয়া এনার্জির পরিকল্পনায় ফুলবাড়িতে কয়লা খনি চালু করতে অধিগ্রহণ করতে হতো প্রায় 67 বর্গ কিলোমিটার জমি। এতে কয়েক লাখ মানুষকে পুনর্বাসিত করার প্রয়োজন হতো। 2012 সালের মোশাররফ কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের কারণে প্রায় 3000 হেক্টর কৃষিজমি আগামী 50 বছরের জন্য চাষের বাইরে চলে যেত, যার ফলে ফসল, মাছ ও ফলমূল উৎপাদনে বাংলাদেশের ক্ষতি হতো প্রায় 25,000 কোটি টাকা। একই প্রতিবেদন বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় 1 লাখ কৃষিনির্ভর কর্মসংস্থান বিলুপ্ত হতো। বিপরীতে খনি নির্মাণকালে মাত্র 2100 এবং দীর্ঘমেয়াদে মাত্র 1200 জনের কর্মসংস্থান সৃষ্টি হতো, যাতে স্থানীয়দের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। ওপেন পিট মাইনিংয়ের আরেকটি বড় উদ্বেগের জায়গা পানি ব্যবস্থাপনা। ফুলবাড়িয়ায় খনির গর্ত শুকনো রাখতে প্রতিদিন প্রায় 80 কোটি লিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে হতো, যার ফলে প্রায় 300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল। 2006 সালের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী এর ফলে প্রায় 2,20,000 মানুষের সুপেয় ও সেচের পানির প্রাপ্যতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারত। পরিকল্পনা ছিল ছোট যমুনা নদীর গতিপথ পরিবর্তনেরও, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ত স্থানীয় কৃষি ও মৎস্য সম্পদের ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, প্রকল্পের প্রায় 36 বছরের সময় ধরে চলা এই পানি উত্তোলন প্রক্রিয়া বন্ধ হওয়ার পরও ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক হতে লাগবে বহু বছর। তাহলে দেশের অন্য কোনো কয়লা খনিতে কি এই উন্মুক্ত পদ্ধতি প্রয়োগ সম্ভব? খেয়াল করলে দেখা যাবে দেশের কয়লা খনিগুলো মূলত উত্তরাঞ্চলে। এর মধ্যে দিনাজপুরেই 3টি, ফুলবাড়ি, বড়পুকুরিয়া ও দিঘিপাড়া। এর বাইরে জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের খালাসপীর এলাকা রয়েছে। এর প্রতিটি অঞ্চলেই জনঘনত্ব 800 এর বেশি। ফলে ওপেন পিট মাইনিং প্রশ্নে ফুলবাড়ির মতো বাস্তুচ্যুতির প্রশ্ন এবং কৃষিখাতে বিপর্যয়ের শঙ্কা এই প্রতিটি এলাকাতেই বিদ্যমান। ফুলবাড়ির ঘটনায় আপত্তি ছিল চুক্তির শর্ত নিয়েও। এশিয়া এনার্জির সাথে প্রস্তাবিত সেই চুক্তি অনুযায়ী উত্তোলিত কয়লার মাত্র 6% মালিকানা পেত বাংলাদেশ, বাকি 94% এশিয়া এনার্জির, যার মধ্যে আবার 80%ই বিদেশে রপ্তানি করা হতো। পরিবেশগত ক্ষতি, ব্যাপক বাস্তুচ্যুতি ও কৃষিজমি ধ্বংসের মতো বিপুল মূল্য চুকিয়ে দেশের নিজস্ব ভূখণ্ড থেকে যে সম্পদ তোলা হবে তার সুফল যদি মূলত বিদেশি কোম্পানি ও রপ্তানি বাজারেই চলে যায়, তাহলে স্থানীয় মানুষ কিংবা দেশের প্রকৃত অর্জন কি থাকে? একদিকে জ্বালানি সংকট, ব্যয়বহুল কয়লা আমদানি ও বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের যুক্তি, অন্যদিকে 2 দশকের আগের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া অবিশ্বাস, অসম্পূর্ণ পরিবেশগত ও সামাজিক ক্ষতিপূরণের প্রশ্ন। 2006 সালের ফুলবাড়ির জনগণের সাথে 6 দফা যে চুক্তি হয়েছিল তার মূল প্রতিশ্রুতিই ছিল দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে না। সেই চুক্তিরই বা কী হবে? এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ফুলবাড়িতে ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি হবে না।